আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো ইন্টিগ্রেশনের বাংলাটা হচ্ছে যৌগজীকরণ। তো এটাকে আরো বলা হয় ব্যবকলন। তো এর আগে আমরা ডিফারেন্সিয়েশন দেখেছি, অর্থাৎ অন্তরীকরণ দেখেছি, আবার সেটাকে ব্যবকলনও বলা হয়। তো সেই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া বলা যায়। তো এই যৌগজীকরণ মানে হচ্ছে যোগফল নির্ণয় করা আর কি। দেখা যাচ্ছে যে একটা বড় অংশ বা বড় কিছু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো সেখান থেকে আমরা ছোট কিছুর সমষ্টি যোগ করে করে সেই বড়টা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এই যৌগজীকরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নির্দিষ্ট যৌগজীকরণ আর একটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজীকরণ। এখন নির্দিষ্ট যৌগজীকরণ বলতে আমরা কি বুঝি? এখন নির্দিষ্ট যৌগজীকরণ বলতে বুঝি যে কোনো সীমার মধ্যে যদি আমরা মানে দেখা যাচ্ছে যে এইটুকু আমরা যদি স্পেসিফিক ভাবে বলে দিই যে এইটুকুর ভিতরে আমাদের ক্ষেত্রফলটা কত, তাহলে সেই ক্ষেত্রে এটা স্পেসিফিক হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে মানে এক্স এর ভ্যালুটা বলে দিতে হবে, যেটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব সেটার ভ্যালুটা বলে দিতে হবে, সেটার আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বলে দিতে হবে। তাহলে সেটাকে আমরা বলতে পারবো নির্দিষ্ট যৌগজীকরণ। আর অনির্দিষ্ট যৌগজীকরণের ক্ষেত্রে সেটা সাধারণ একটা পদ হিসাবে ব্যাখ্যা করা যায়। যেমন সেটা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাই না? তো সেটা আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে বের করতে পারি। তো সেটা হচ্ছে সাধারণ। কিন্তু যদি আমরা বলি ব্যাসার্ধ হচ্ছে যদি হচ্ছে 2 হয়, তাহলে ক্ষেত্রফলটা হয় পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 4, অর্থাৎ 4 পাই। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এইগুলো কিভাবে করা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজীকরণে আমরা দেখব। তো এখন আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রবলেম না, আমাদের কিছু সূত্র দেওয়া আছে। আমরা ডিফারেন্সিয়েশনে এই সূত্রগুলো দেখেছি যে x টু দি পাওয়ার n আকারে যদি আমাদের কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে পেয়েছি n * x টু দি পাওয়ার n - 1। আর যদি হচ্ছে √x থাকতো তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছি এবং সেখান থেকে পেয়েছি 1/2 √x, এটা পেয়েছি। আমাদের যদি আকারটা এরকম থাকতো e টু দি পাওয়ার mx, তাহলে আমরা পেতাম m * e টু দি পাওয়ার mx। তারপরে e টু দি পাওয়ার x আকারে যদি কোনো কিছু থাকতো তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে পেতাম e টু দি পাওয়ার x * ln m। যদি ln x এরকম আকারে কিছু থাকতো তাহলে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম করে পেতাম হচ্ছে 1/x। সো এইভাবে আমরা এই সূত্রগুলো প্রতিপাদন করাও শিখেছি, হচ্ছে লিমিটের সাহায্যে কিভাবে প্রতিপাদন করতে হয় আমার আগের যে টিউটোরিয়ালগুলো আছে ডিফারেন্সিয়েশনের, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পাশে এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের আমাদের যে এটা আর কি সূত্রগুলো, সেই সূত্রগুলো। তো এই ইন্টিগ্রেশনের সূত্রটা ডিফারেন্সিয়েশনের উল্টা। আমরা তো বলছিলাম যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা। অর্থাৎ আমরা x টু দি পাওয়ার n কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা পাই, তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা x টু দি পাওয়ার n টা পাবো, তাই না? তো এখানে একটু অন্যভাবে দেওয়া আছে বিষয়টা, বাট এইভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। আমরা দেখাবো কিছু সূত্র আমরা এইভাবে মানে কিভাবে সমাধান করা যায়, এই সূত্রগুলো শুধুমাত্র এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সমাধান করা যায় সেটা দেখব। এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সহজ হয়ে যায় বিষয়টা, নইলে একটু পেঁচানো হয় যদি আমরা এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ব্যবহার করি। আচ্ছা, দেন আমাদের এটা যদি আমরা দেখি sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাচ্ছি, বাট cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা -sin x পাচ্ছি। তো এই দিকে দেখেন যে এখানে আমরা হচ্ছে cos x কে, অর্থাৎ এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি cos x কে, তাহলে আমরা sin x পাচ্ছি। এখানে ঠিক আছে, cos x কে ইন্টিগ্রেশন করলাম sin x পেলাম। বাট এই ক্ষেত্রে আমাদের -sin x কে ইন্টিগ্রেশন করার পরে cos x পাওয়ার কথা ছিল, বাট এখানে sin x কে ইন্টিগ্রেশন করার পরে আমাদের -cos x পেয়েছি। তো এখানে এরকম কিছু প্রবলেম আছে। তো এইগুলো কিভাবে সমাধান করা যায় আমরা দেখব। তো সূত্র এইগুলো, কিন্তু সেটা কিভাবে আসে সেটা আমি ব্যাখ্যা করব। তো এর প্রথম যে আমাদের প্রবলেমটা সেটা আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে 2x + 5x টু দি পাওয়ার 4 dx, অর্থাৎ এই যে dx বলতে এখানে এই যে xটা হচ্ছে অপারেটর, এই ইন্টিগ্রেশনের অপারেটর, অর্থাৎ কার সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এই যে
ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা এখানে বলা হয়েছে, এই x এর সাপেক্ষে, অর্থাৎ dx দ্বারা আমরা বোঝাচ্ছি যে x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব, সরি ইন্টিগ্রেশন করব। তো এখানে আমাদের এই যে এইটা যে সমাকলন চিহ্ন অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন, এটাকে আমরা যে সামেশনের যে এসটা, সেই এসটাকে টেনে ধরে এখানে এই সামেশনের চিহ্ন আকারে আনা হয়েছে। তো এই সামেশনের অর্থাৎ যোগফল নির্ণয় করা, তো সেখান থেকে আমরা হচ্ছে এই সামেশন চিহ্নটা পাই, অর্থাৎ কোনো কিছুর সমষ্টি নির্ণয় করাটা হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন এখানে যে আমাদের যে আকারটা আছে সেই আকারটা আমরা কি আকার বলতে পারি? এখানে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2টা কনস্ট্যান্ট এবং এক্সটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, সেইটার সাথে আমরা তুলনা করতে পারি। যদি আমরা এই সূত্রটার সাথে তুলনা করি এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স ইন্টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হবে এবং যোগ হওয়ার পরে যেটা হবে সেটাই এক্স এর নিচে বসবে, অর্থাৎ একটা দাগ দিয়ে তার নিচে বসবে। আচ্ছা, প্লাস সি, এখন এই সিটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে ধ্রুবক। এখন এই ধ্রুবকটা কেন ব্যবহার করা হয়? তো এই ধ্রুবকটা ব্যবহার করা হয় কারণ আমরা যদি এমন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি যে এক্স স্কোয়ার প্লাস 3, তো এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাই 2x, আমরা 2x পেলাম। যদি আমরা এখানে এরকম আর একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতাম এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে এখানে আমরা পেতাম 2x। ওকে, তো ঠিক আছে, আমরা যাইকে ডিফারেন্সিয়েশন করি না কেন আমরা 2x ই পাচ্ছি। এখানে কনস্ট্যান্ট যাই থাকুক না কেন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2x পাবো। বাট এই 2x টাকে ইন্টিগ্রেশন করলে, এই 2x টাকে ইন্টিগ্রেশন করলে আমাদের এটা পাওয়ার কথা ছিল, আর এই 2x টাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়ার কথা ছিল। বাট আমরা যদি 2x টাকে ইন্টিগ্রেশন করি তাহলে দেখি তো কোনটা আমরা পাই। এটা আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে এই 2 কনস্ট্যান্ট 2 সামনে চলে আসলো এবং x এর পাওয়ার এখানে 1 বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার পর যেটা হবে সেটা নিচে বসবে। তাহলে x এর পাওয়ার ছিল 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয় আর সেটাই নিচে বসে। এখন এখানে দেখি আমরা যে এই 2 কেটে যাচ্ছে, তাহলে x স্কয়ার থাকে, অর্থাৎ 2x কে ইন্টিগ্রেশন করলে পাই আমরা x স্কয়ার, কিন্তু সাথে কিন্তু 3 ও পাচ্ছি না 5 ও পাচ্ছি না। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এইটা পাই তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাই। আমরা তো এখান থেকে তাই শিখছি, তাই না? এখান থেকে বা এখান থেকে সব জায়গা থেকে কিন্তু আমরা এটা শিখি আর কি। থিওরি থেকেও এটাকে কিন্তু বলা হয়েছে যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা। তো তার জন্য এখানে আমাদের সি লিখতে হয়। এখন এই সিটা একটা স্পেসিফিক শর্ত সাপেক্ষে আমাদের এই 3 হতে পারে বা 5 হতে পারে। তো এই 3 বা 5 কোন সাপেক্ষে হয় সেটা আমরা জানি না, সেহেতু এখানে আমরা সিটা লিখি। সিটা হচ্ছে ব্যবকলন ধ্রুবক। ওকে, তো এই হলো সির কাহিনী। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে, অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে x টু দি পাওয়ার n আকারে প্রত্যেকটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে পারো। আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করেও আমরা ইন্টিগ্রেশন করতে পারি, বাট এটা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু এখানে হয়তো বা এখানে ঝামেলা হবে না, বাট অন্য ক্ষেত্রে এটা ঝামেলা হতে পারে। তো এটা ইন্টিগ্রেশনের সেই সূত্র দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব, এই সূত্র দিয়ে x টু দি পাওয়ার n আকারে কোনো কিছু থাকলে সেটাকে আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 আকারে সমাধান করব। তো এটা দেখা যাক কিভাবে করা যায়। তো এখানে আমরা যদি দেখি যে 2x, অর্থাৎ এটা x টু দি পাওয়ার n আকারে আছে, পাওয়ার 1 আছে, পাওয়ার 1। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখেছি যে আমরা যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেটা ছাড়া বাকি যে যা কিছু থাকবে না কেন সেটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করেছি। সো এই ক্ষেত্রেও আমরা যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেইটা ছাড়া বাকি যা কিছু থাকবে না কেন সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করব। সো এখানে আমরা যদি দেখি যে 2x এর এই যে 2টা কিন্তু x না, সো এইটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করব। তাহলে এটা কনস্ট্যান্ট সামনে চলে আসলো এবং x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে n এর সাথে এক যোগ হয়, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হয় এবং যোগ হওয়ার পরে যেটা হয় সেটাই নিচে বসে, অর্থাৎ x টু দি পাওয়ার 1 প্লাস 1 তাহলে 2 হয় এবং সেই 2টাই নিচে বসে ভাগাকারে, প্লাস এই ক্ষেত্রে সেম জিনিস। তো এখানে আমরা লিখতে পারি 5 কনস্ট্যান্ট, 5 কে নিয়ে আসলাম
এবং x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ারটা 1 বৃদ্ধি পায়, অর্থাৎ 4 1 5 হয়, এবং বৃদ্ধি পাওয়ার পরে যেটা হয় সেটাই নিচে বসে, প্লাস c আমাদের ব্যবকলন ধ্রুবক। আমাদের যে লাইনটাতে আমাদের এই ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে যাবে ঠিক সেই লাইনটাতে, তারপরের লাইনটাতে মানে সেই লাইনটাতে আর কি আমরা এই সিটা লিখব। তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এইটা কেটে যায়, আমাদের এই 5 5 কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি হলো x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস c, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস c। তো এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এটা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এখন এইটা আমরা কোন সূত্রের মাধ্যমে সমাধান করেছি? আমরা এই ইন্টিগ্রেশনের সূত্রের মাধ্যমে সমাধান করেছি। বাট আপনি চাইলেই শুধু এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ করে এগুলো এই ইন্টিগ্রেশনগুলো করতে পারেন। এখন সেটা কি হবে? আমরা এখানে দেখেছি যে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে আমরা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা কিন্তু এই x টু দি পাওয়ার n পাবো। তাহলে দেখি এটার মাধ্যমে আমরা এই প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি। আমরা এই প্রবলেমটা এই ডিফারেন্সিয়েশন সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তো এখন আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে যে এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমাদের n-1 আকারে লিখতে হবে। দেন সেই x এর সহগটাকে আমাদের ওই n হিসাবে নিয়ে আসতে হবে, x এর সহগ n নিয়ে আসতে হবে। ওকে, তো এখন একটু যেহেতু কনস্ট্যান্ট আছে আমি রেখে দিই, সমস্যা নাই, কাজে লাগতেও পারে নাও পারে, যখন না লাগে তখন আমি সেটাকে বাইরে নিয়ে আসবো, আর যদি লাগে তাহলে তো লেগে গেল, সমস্যা নেই। তো এখন আমরা x লিখলাম, এখন এখানে 1 আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে n-1 আকারে লিখি, অর্থাৎ আমার এখানে -1 থাকতে হবে শেষে, তাহলে এখানে কত নিলে আমার ফলটা এই 1 পাবো, অর্থাৎ ফলাফলটা 1 পাবো। তো এখানে যদি আমরা 2 থেকে 1 বাদ দিই তাহলে কিন্তু আমরা ফলটা 1 পাবো, অর্থাৎ এই 1টা কিন্তু হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 - 1। তাহলে এই 2টা কি? আমাদের n, আর সূত্রটা কি ছিল? n ইনটু x টু দি পাওয়ার n-1। তাহলে এখান থেকে আমরা x টু দি পাওয়ার n কিন্তু লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস, আচ্ছা এই 5 নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, 5টা রেখে দিলাম যেহেতু কনস্ট্যান্ট। আর এখানে পাওয়ারটা আমরা লিখব n-1 আকারে, তাহলে এখানে আমাদের -1 লিখলাম। এখন কত থেকে 1 বাদ দিলে 4 হয়, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, তাহলে এখানে 5। আর এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। তো এখন আমরা এটাকে লিখতে পারি n ইনটু x টু দি পাওয়ার n-1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস n ইনটু x টু দি পাওয়ার n-1। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x টু দি পাওয়ার n প্লাস c। তো এইটা ছিল আমাদের অ্যান্সার। তো আমরা ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করেও আমরা এটা সমাধান করতে পারি, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করে এটা সমাধান করতে পারি। দুইটাই সেম জিনিস, যদি আমরা দেখা হয় তাহলে দুইটাই সেম জিনিস, বাট একটু ভিন্নভাবে করা হয়েছে এটাই। তো এখন আমরা দেখব sin 5x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই। তো আমরা জানি যে sin, আমরা এই সূত্রগুলো দেখে আসি, যে এখানে আমরা cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা -sin x পেয়েছি। এখন -sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা cos x পাবো। আচ্ছা, দেন যদি x হিসাবে অন্য কিছু থাকতো আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা x ধরে নিতাম। যদি এখানে 5 থাকে cos 5x, তাহলে আমরা কি করতাম? সেই 5x টাকে x ধরে নিতাম, নিয়ে আমাদের এই cos x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ cos 5x কে ডিফারেন্সিয়েশন করতাম। তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হতো -sin 5x, এবং 5x কে যেহেতু আমরা x ধরে নিয়েছিলাম বা নিচ্ছি, সেই ক্ষেত্রে ওই 5x টাকে আবার ডিফারেন্সিয়েশন করে এই পুরোটার সাথে গুণ আকারে বসে যেত সেটা। এই 5x টাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেতাম 5, এবং সেটা এই পুরোটার সাথে গুণ আকারে বসে যেত। তো সেটা যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা কোথায়, এটা, তো এখান থেকে আমরা বলতে পারি যে cos 5x, তো আমাদের x এর কিন্তু পরিবর্তন হবে না, x এর পরিবর্তন হবে না,
তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পেতাম মাইনাস সাইন 5x, আর যেহেতু 5x x ছিল না সেহেতু এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে পেতাম 5। তাহলে এইটা আমরা পেতাম, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করে এইটা পেতাম, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই জিনিসটা পাবো। তাহলে এই জিনিসটা থেকে যদি আমরা এইটা লিখতে পারি তাহলে আমরা সেটাকে এই আকারে কিন্তু লিখতে পারবো। তো এখানে আমরা যেহেতু এই -5 অর্থাৎ এখানে -5টা বেশি হয়ে গেছে, এখানে -5টা নাই, তো আমরা -5টাকে নিব। তো -5টা আমরা কিভাবে নিতে পারি, -5 নিলাম, -5 নিলে কি হয়, এখানে আমরা -5টা এখানে ভাগ করে দিলাম, তাহলে এটা -5 কেটে যায়, আর এখানে আমরা sin 5x লিখতে পারি dx। তাহলে এই cos 5x টাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা যদি পাই, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা cos 5x পাবো, আর এই পাশে আমাদের যে কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টটা থেকে যাবে -1/5 ইনটু cos 5x প্লাস c। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা দেখলাম। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশনের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটার সমাধান করব। তো সেটা কিরকম আছে, যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা -cos x। তো সরাসরি আমাদের সেটা লিখে দিতে হবে, সরি এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন হবে না, এটা কাটা, -cos x অর্থাৎ x হিসাবে যাই থাকুক না কেন সেটাকে x ধরে নিতে হবে, তাহলে -cos x অর্থাৎ 5x। আর যেটাকে আমরা x ধরে নিছি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ডিফারেন্সিয়েশন করে এখানে ভাগ আকারে লিখতে হবে। তো ভাগ আকারে যদি আমি লিখি 5x টাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 5 হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করে প্রমাণ। sin x কে ডিফারেন্সিয়েশন করলে -cos x হয়, এবং x যেটাকে ধরে নিচ্ছি সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা ভাগ আকারে বসবে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, যে 1/x ইন্টু x প্লাস 1/x, অর্থাৎ এখানে একটা ফাংশন আছে 1/x আর আরেকটা ফাংশন হচ্ছে x প্লাস 1/x, এই দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো আমরা গুণ করে দিতে পারি, খুব সহজে এটাকে গুণ করে দিতে পারি, অর্থাৎ ইউভি সূত্র, ইন্টিগ্রেশনের ইউভি সূত্র আছে, কিন্তু সেটা এখানে অ্যাপ্লাই করা আসলে ঠিক হবে না। অ্যাপ্লাই করা যাবে বাট এখানে অ্যাপ্লাই করাটা ঠিক না। এখন আমরা দেখা যাচ্ছে 10e অথবা 10d 10e তে সম্ভবত 10e তে যে ব্যবহার করব সেই ইউভি সূত্রটা। তো এখানে আমরা সাধারণ সূত্রের মাধ্যমে এটাকে সমাধান করতে পারবো। তো এখন যদি আমরা এই x টাকে সরি 1/x টাকে এই পুরোটার সাথে গুণ করে দিই তাহলে কি হয়, আমাদের প্রথমে হয় যদি x এর সাথে গুণ করি তাহলে হয় 1, অর্থাৎ 1/x ইনটু x, তাহলে x কেটে গেলে 1 থাকে, প্লাস 1/x এর সাথে যদি আমরা 1/x গুণ করি তাহলে হয় 1/x স্কয়ার dx। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা জানি যে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এবং আমি এটা দেখিয়েছিলাম যে কিভাবে এই 1টা হয়। তো সেটা আমি আরেকবার দেখাই, যে x এর পাওয়ার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ x টু দি পাওয়ার n আকারে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে হয় পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়। তো এই ক্ষেত্রে পাওয়ারটা আছে 1 এবং পাওয়ারটা যদি সামনে আসে এবং পাওয়ার থেকে যদি 1 কমে যায় তাহলে আমরা পাই 1 - 1, অর্থাৎ 1 ইনটু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0। এখন x টু দি পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান সমান আমরা 1 লিখতে পারি, তাহলে 1 ইনটু 1 সমান সমান আমরা 1 লিখতে পারি। তো এখান থেকে আমরা এই 1টা পাই। আচ্ছা, এখন যদি আমরা এই 1টাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই xটা পেতে হবে। তো এটা কিভাবে আমরা পাবো, তো সেই ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার n আকারের কোনো কিছুকে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি, বাট এই 1টাকে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটা তো x টু দি পাওয়ার n আকারে নেই। তো প্রথমে আমরা এই 1টাকে
x টু দি পাওয়ার n আকারে আনবো। তো সেটা কিভাবে আনা যায়? তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তাহলে x টু দি পাওয়ার 0 সমান সমান আমরা 1 লিখতে পারি। আচ্ছা, এটাকে আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি সেহেতু। আচ্ছা, দেন আমাদের এখানে যে সূত্রটা ছিল যে x এর পাওয়ার n হলে সেটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে হবে এই n এর সাথে এক যোগ হবে এবং যোগ হওয়ার পরে যেটা হবে সেটা নিচে বসবে। তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 এবং এটা যোগ হওয়ার পরে 1 হয়, 0 প্লাস 1, তাহলে সেই 1টা নিচে বসে প্লাস c। তাহলে এখান থেকে আমরা পাই শুধু x প্লাস c। তো এই হলো বিষয়, x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা এইভাবে 1 পাই এবং 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা এইভাবে x পাই। আচ্ছা, তাহলে আমরা এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি? x পাচ্ছি। আচ্ছা, এখন এই 1/x স্কয়ার এটা তো x টু দি পাওয়ার n আকারে নেই, তাই না? 1/x টু দি পাওয়ার n আকারে আছে। তো 1/x টু দি পাওয়ার n আকারে থাকলেও সেটাকে আমরা x টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। সেটা কি হবে? x টু দি পাওয়ার 2 আছে, তাহলে এইটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি? x টু দি পাওয়ার -2। তো এই x টু দি পাওয়ার -2 কিভাবে হয় সেটা তো আমরা লগারিদম থেকে জেনেছি। তো সেটা যদি কারণ না জানা থাকে সেটা আমি আরেকবার ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে এইভাবে যে উপর নিচের বেদ যদি সেম থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ আকারে লেখা যায়, উপরে নিচে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তো এখন সেই ক্ষেত্রে আমরা তো এখানে x স্কয়ার পাচ্ছি, তাই না? x স্কয়ার, অর্থাৎ আমরা যদি এই সূত্রটা লিখতাম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এরকম আকার যদি কোনো কিছু থাকতো তাহলে আমরা লিখতাম x টু দি পাওয়ার m মাইনাস n, তাই না? তো এই ক্ষেত্রে আমার কিন্তু লেখা যাচ্ছে না 1/x স্কয়ার আছে, তো ওই আকারে আমরা কিন্তু উপরে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ উপরে x নাই, x এর পাওয়ারও কিছু নাই। তো আমরা কিন্তু ধরে নিতে পারি যে 1 সমান সমান x টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তো সেখান থেকে x টু দি পাওয়ার 0 সমান সমান 1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার এই 0 অর্থাৎ m, এই সূত্র অনুযায়ী m মাইনাস n মাইনাস 2। তো এখান থেকে আমরা কিন্তু x টু দি পাওয়ার -2টা পাই। তো এটা হচ্ছে লগারিদমের মাধ্যমে আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি, 1/x টু দি পাওয়ার n কে আমরা x টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? x টু দি পাওয়ার -2। তাহলে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের পাওয়ারের সাথে এক যোগ হয়, তাহলে যোগ করার পরে হয় -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস c। তো এটাকে যদি আমরা লিখি তাহলে x মাইনাস, এখান থেকে -2 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে -1 পাই এবং এখান থেকে x টু দি পাওয়ার -2 প্লাস 1 অর্থাৎ x টু দি পাওয়ার -1, তার মানে আমরা 1/x পাই প্লাস c। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাই। এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে 5x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 3 বাই এটা হচ্ছে এরকম আকারে আছে x এর ঘনমূল। আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এই পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের x এর সাপেক্ষে, এখানে বলা আছে। তো এখন এইটা আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে u/v আকারে যদি কোনো কিছু থাকতো, অর্থাৎ ভাগ আকারে যদি কোনো কিছু থাকতো তাহলে সেইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করা শিখেছি। বাট এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে u/v আকারে কোনো কিছুকে ইন্টিগ্রেশন করা যায় না। হ্যাঁ, সেটাকে আমরা uv ধরে নিয়ে ইন্টিগ্রেশন করতে পারি। uv অর্থাৎ গুণ আকারে আছে ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। বাট এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x এর এইটাকে আমরা হচ্ছে x টু দি পাওয়ার, যেহেতু n নিচে আছে সেটাকে আমরা x টু দি পাওয়ার n উপরে নিয়ে যাব। আগের প্রবলেমটা তো যেভাবে আমরা 1/x টু দি পাওয়ার n কে আমরা x টু দি পাওয়ার n করলাম, ঠিক এখান থেকেও এই নিচের x টু দি পাওয়ার n কে আমরা উপরে নিয়ে যাব এবং সেই x টু দি পাওয়ার n এর সাথে এই সবগুলোকে গুণ করে দেব। তাহলে দেখা যাক সেটা কি হয়। তো এখানে যেটা ছিল সেটা আমরা সব রেখে দিলাম, 5x টু দি পাওয়ার 4
প্লাস 4x স্কোয়ার প্লাস 3, এবং এটার সাথে এই নিচেরটা উপরে যে গুণ হবে, তাহলে সেটা কত হয়, x টু দি পাওয়ার -1/3। এখানে যদি রুট থাকতো তাহলে সেটা হচ্ছে বর্গমূল, এবং সেই ক্ষেত্রে 1/2 হতো, আর এটা যেহেতু ঘনমূল সেই ক্ষেত্রে 1/3 হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেটা দিতে হবে, dx। তো এখন আমরা হচ্ছে এই x টু দি পাওয়ার -1/3 কে এই সবার সাথে গুণ করে দেবো, অর্থাৎ 5x টু দি পাওয়ার 4 এর সাথে প্লাস 4x টু দি পাওয়ার স্কোয়ার সাথে প্লাস 3 এর সাথে সবার সাথে আমরা গুণ করে দেবো। তো এখন 5 সহগের কোনো পরিবর্তন হবে না, সহগ থাকবে, এবং পাওয়ার মানে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারে পারে কি হয়, যোগ হয়, অর্থাৎ 4 প্লাস -1/3, তো সেখান থেকে পাই 11/3, 3 4 12 মাইনাস 1/3, লসাগু করতে হবে, তাহলে 11/3, x টু দি পাওয়ার 11/3, x টু দি পাওয়ার 11/3 প্লাস সহগ 4 ছিল 4 রাখলাম, এবং x এর যেহেতু বেস সমান অর্থাৎ x সমান সেহেতু পাওয়ারে পারে যোগ হবে, তাহলে 2 আর -1/3, এটা যদি আমরা লসাগু করি তাহলে হয় 5/3, 5/3, এটা x এর পাওয়ার হবে, প্লাস এখানে হচ্ছে 3 আছে এবং এখানে x টু দি পাওয়ার 1/3, এটা গুণ হয়ে গেল, আর এখানে dx, যার সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব সেটা। তো এখন এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে সমাধান করি, 5 যেহেতু কনস্ট্যান্টের সামনে চলে আসলো, এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 11/3 হচ্ছে এখানে n, তাহলে x টু দি পাওয়ার n কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 14/3 হয়, এবং সেই 14/3টাই নিচে বসে, প্লাস 4 কনস্ট্যান্ট রেখে দিলাম, আর x টু দি পাওয়ার 5/3 এটার সাথে যদি 1 যোগ করি, অর্থাৎ x এর পাওয়ার যেটা আছে সেই পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 আর 3 8/3, এবং যোগ করার পরে যেটা হবে সেটাই নিচে বসবে, 8/3 প্লাস 3। এবারে এটার x এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ -1/3, এবং এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 2/3/2/3 প্লাস c। তো আমি এটা মুখে মুখে করে দিচ্ছি, আপনারা -1 দিয়ে করবেন, তাহলে সরি +1 দিয়ে করবেন, এখানে +1 দেন এখানে +1, ওইভাবে দিয়ে দেন পরের লাইনে এটা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এর পরের লাইনটা আপনারা এটাকে উল্টে দেবেন, দিয়ে গুণন করে এ করলে হয়ে যাবে। তো এটা ছিল এটার অ্যান্সার। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা এটা, যে sin স্কয়ার θ/2 d θ এর যৌগজ নির্ণয় করো। এখন আমরা সেই সূত্রগুলো আবার একবার দেখে আসি। তো এই সূত্রগুলোতে আমরা যেটা ব্যবহার করেছি আর কি, আমরা কিন্তু এই sin বা cos বা tan বা sec বা cot বা হচ্ছে cosec কারোরই কিন্তু স্কয়ার ব্যবহার করিনি, অর্থাৎ স্কয়ার করে কিন্তু ইন্টিগ্রেশন করিনি আর ডিফারেন্সিয়েশন করিনি। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই sec স্কয়ার x থাকলে আমরা সেখান থেকে tan x লিখতে পারবো, এবং cosec স্কয়ার x থাকলে আমরা cot x লিখতে পারি। এই দুইটা বাদে বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আমরা স্কয়ার থাকলে সেটাকে ইন্টিগ্রেশন করতে পারি। যদি sin স্কয়ার থাকে তাহলে সেই sin স্কয়ারকে স্কয়ার থেকে ভাঙতে হবে, ভেঙে পাওয়ারটা অর্থাৎ sin এর পাওয়ারটা আমাদের 1 করতে হবে, ঘাতটা 1 করতে হবে, দেন আমরা সেটা sin থেকে আমরা অন্য কিছুতে কনভার্টও করতে পারি, cos এ নিয়ে যেতে পারি, tan এ নিয়ে যেতে পারি, sec এ নিয়ে যেতে পারি, যে কোনো তাতে নিয়ে যেতে পারি, বাট পাওয়ারটা আমাদের 1 করতে হবে। যদি cos sin tan অথবা cos sec cosec মানে এই sec স্কয়ার বা cosec স্কয়ার বাদে যদি অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা অবশ্যই 1 করতে হবে, তাছাড়া আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না। এখানে দেখেন যে cos x কে ইন্টিগ্রেশন করতে পারি, sin x কে ইন্টিগ্রেশন করতে পারি, বাট cos স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, আবার sin স্কয়ার x কেও ইন্টিগ্রেশন করতে পারি না। আবার হচ্ছে এই যে এখানে sec x tan x কে ইন্টিগ্রেশন করতে পারি, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করতে পারি, বাট tan স্কয়ার x কে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি না।
তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন যদি আমরা আমাদের প্রবলেমটা দেখি যে এখানে ইন্টিগ্রেশন করতে হবে থিটার সাপেক্ষে, এবং এখানে থিটা দেওয়া আছে sin স্কয়ার থিটা বাই 2, বাট এখানে স্কয়ার আছে, যদি sin থিটা বাই 2 থাকতো তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, বাট এখানে আছে sin স্কয়ার থিটা বাই 2। তো এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, এই স্কয়ারটা কোনোভাবে সরাতে হবে, তারপর সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এই স্কয়ারটাকে যদি আমরা সরাতে চাই তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে 2 sin স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙতে পারি। তো এই সূত্র অনুযায়ী আমাদের কি দেওয়া আছে যে 2 sin স্কয়ার থিটা, তো এখানে থিটা বাই 2 আছে, সো এখানে আমরা থিটা বাই 2 দিলাম। এখানে যখন থিটা বাই 2 হবে এখানেও বাই 2 হয়ে যাবে, তাহলে এই 2 কেটে গেল, শুধু থিটা হবে 1 মাইনাস cos থিটা। এই সূত্র নিয়ে যেতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, 2 আনতে হবে। তো আমরা 2 নিয়ে আসি। এই যে এটা যদি হয় 1 মাইনাস cos থিটা, তাহলে কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা 1 কে ইন্টিগ্রেশন করলে x পাই, আর cos x কে এই cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা পাই। সো এটাকে ইন্টিগ্রেশন করা সম্ভব সেই ক্ষেত্রে। তো এখানে আমরা যদি হাফ নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে যদি আমি 2 আনতে চাই তাহলে এখানে হাফ গুণ করে দিতে হবে ইন্টিগ্রেশনের সামনে, ইন্টিগ্রেশন চিহ্নের সামনে, এবং এখানে হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2 d থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 sin স্কয়ার থিটা বাই 2, এইটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, আর d থিটা ছিল সেই d থিটা। এটাকে আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন থিটার সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, এখানে হাফ কনস্ট্যান্ট হাফ রেখে দিলাম। 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা থিটা পাবো, বাট অন্য ক্ষেত্রে কিন্তু x লিখেছি, কারণ সেই ক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে সেটাকে ইন্টিগ্রেশন করছিলাম। আমরা যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ঠিক সেইটারই পরিবর্তন হবে এখানে। আমাদের এখানে থিটা টু দি পাওয়ার n এর সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে, x টু দি পাওয়ার n না, থিটা টু দি পাওয়ার n। আচ্ছা, মাইনাস cos থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো sin থিটা প্লাস c। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তো এরপরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা dx by 1 plus cos 2x। তো এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবং এটার ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। তো এখন এরকম আকারে যদি কোনো কিছু থাকে, মানে হচ্ছে u by v আকারে যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। যদি এটা হচ্ছে n হচ্ছে ভাগাকারে না থেকে 1 plus cos 2x into dx থাকতো তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, বাট এটা ভাগাকারে থাকার কারণে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না। তো আমরা যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্র অ্যাপ্লাই করে এটাকে উপরে নিয়ে যেতে পারি। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে dx রাখলাম এবং 1 plus cos 2x সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x। এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এই সমাধানটা, মানে এটা আমরা সূত্র পেলাম ত্রিকোণমিতিক সূত্র। তো এখান থেকে আমরা লিখতে পারি এইখানে 1/2, মানে এই যে নিচের 2, তাহলে এখানে 1/2 আছে, সেটা এই 1/2টা কিন্তু কনস্ট্যান্ট, 1/2 কে আমরা বাইরে নিয়ে চলে আসলাম ইন্টিগ্রেশনের বাইরে, এবং এখানে থাকছে cos স্কয়ার x যদি উপরে উঠে যায়, অর্থাৎ 1/cos স্কয়ার x সমান কি লিখতে পারি, 1/cos x সমান যদি আমরা sec x লিখতে পারি তাহলে 1/cos স্কয়ার x সমান লিখতে পারি sec স্কয়ার x, sec স্কয়ার x dx, অর্থাৎ x এর সাপেক্ষে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা sec স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, এবং ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়, tan x হয়, tan x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা
ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস cos 2x dx। তো এই ক্ষেত্রে যদি রুট ওভার অফ x থাকতো তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, বাট 1 মাইনাস cos 2x যদি আমরা এখানে x ধরি তাহলে সেটা কিন্তু হবে না, কারণ আমরা cos x কে ইন্টিগ্রেশন করতে পারি। সো এখানে এই জটিল অংশকে cos x ধরা যাবে না, সরি x ধরা যাবে না। সো এটাকে কি করা যেতে পারে, আমরা হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন বা sin x এর ইন্টিগ্রেশন সেই ক্ষেত্রে করতে পারি যখন তার উপরে রুট থাকে না, শুধুমাত্র পাওয়ার 1 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ইন্টিগ্রেশন করতে পারি। যেমন cos x এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin x, আর sin x এর ইন্টিগ্রেশন করলে পাই আমরা মাইনাস cos x। সো পাওয়ারটা সবসময় কিন্তু 1ই থাকে। তো এখানে আমাদের সেই এই রুটটা তাড়াতে হবে, প্রথম লক্ষ্য আমাদের এই রুটটা তাড়াতে হবে। রুটটা তাড়াতে গেলে আমাদের এই যে ত্রিকোণমিতিক যে সূত্র আছে, যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে বসাই 2 sin স্কয়ার x, আর এর পাশে আমরা dx। তাহলে এই রুটটা যদি আমি 2 কে এবং sin স্কয়ার x কে ভাগ করে দিই তাহলে √2 হয়। সেই √2 কনস্ট্যান্ট, সেটা আমরা সেটাকে ইন্টিগ্রেশনের চিহ্নের বাইরে নিয়ে চলে আসলাম, এবং sin স্কয়ার x এর উপরে যদি আমরা রুট দিয়ে দিই তাহলে স্কয়ার আর রুট কেটে যায় এবং এখানে থাকে sin x এবং এখানে dx, যেহেতু আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে √2 কনস্ট্যান্ট থেকে গেল, আর sin x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হয় মাইনাস cos x। তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো পরে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে sin x প্লাস cos x। তো আমি আগেই বলছিলাম যে এরকম আকারে অর্থাৎ u বাই v আকারে যদি কোনো কিছু থাকে সেটাকে ইন্টিগ্রেশন করা যায় না। তো সেটাকে কি করা যেতে পারে, সেটা ভেঙে চুরে আমাদের হচ্ছে শুধুমাত্র লবই থাকবে, হর থাকবে না, এরকম আকারে নিয়ে যেতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমাদের এমন কোনো সূত্র ফেলাতে হবে যে সূত্রের সাহায্যে বা এমন কিছু করতে হবে যার সাহায্যে আমরা এই রুটটাকে তাড়াতে পারবো। তো সেটা কিভাবে করা যায়, তো উপরে যা আছে সেটাকে আমরা রেখে দিলাম sin x প্লাস cos x, আর নিচে হচ্ছে আমাদের রুট আছে। তো এই রুটটাকে যদি আমরা তাড়াতে চাই তাহলে আমরা স্কয়ার আকারে কিছু একটা নিয়ে আসতে হবে, কোনো কিছু স্কয়ার, তাহলে সেই স্কয়ারটা আর এই রুটটা কেটে যাবে। তো এখন সেই স্কয়ার আকারে যদি কোনো কিছু নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই 1 এবং sin 2x দিয়ে কোনো সূত্র ফেলাতে হবে। তো 1 আর প্লাস sin 2x এর কোনো সূত্র নেই। তো 1 সমান আমরা আবার লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর প্লাস sin 2x সমান লিখতে পারি 2 sin x into cos x। তাহলে সেখান থেকে আমরা যদি ওভারঅল দেখি যে sin x plus cos x হোল স্কয়ার লিখতে পারবো, তাহলে ওই স্কয়ারটা আর রুটটা কেটে যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারি 1 সমান sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin 2x এর সূত্রকে 2 sin x into cos x, 2 sin x into cos x। তো এখন আমরা কি লিখতে পারি, এখন আর এখানে dx ছিল, dx এর সাপেক্ষে সরি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেটা ছিল, তো উপরে যা ছিল সেটা থাকবে sin x প্লাস cos x, আর নিচে আমরা কি লিখতে পারি, নিচে লিখতে পারি a স্কয়ার অর্থাৎ sin স্কয়ার x প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার x প্লাস 2ab অর্থাৎ 2 sin x into cos x। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি sin x plus cos x হোল স্কয়ার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আমাদের এরকম কিছু যদি থাকতো যে এখানে 2x না থেকে আমাদের এখানে x থাকতো, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম, সেই ক্ষেত্রে sin 2x এর সূত্র বসাতাম, বাট এখানে x টা হতো অর্থাৎ ax টা হতো x by 2, কারণ এখানে যদি আমরা শুধু x থাকতো তাহলে এখানে একটা 2 নিতে হতো, আর 2 নিলে x এর নিচে একটা 2 নিতে হতো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে x টা হতো x by 2 এবং এই ক্ষেত্রে x by 2 হতো, আর এখানেও বসাতাম আমরা sin স্কয়ার x by 2 প্লাস cos স্কয়ার x by 2, কারণ এই কোণটা বা এই থিটাটা যদি সবার জন্য সমান না হয়, এটা আর এটা আর এটা আর এটা, তাহলে কিন্তু আমরা সেখান থেকে sin স্কয়ার
মানে sin x প্লাস cos x হোল স্কয়ার লিখতে পারবো না, অর্থাৎ এই জিনিসটা লিখতে পারবো না, sin x প্লাস cos x হোল স্কয়ার এই জিনিসটা লিখতে পারবো না। সো এই জিনিসটা লেখার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোণটা অর্থাৎ এই থিটাটা এবং এই থিটাগুলো যেন সেম হয়, সাইন কজ এই সাইন এই কজ এই সাইডটার থিটা যেন সেম হয়। তাহলে এখন আমরা এই রুট আর স্কয়ার কেটে দিই, তাহলে উপরে থাকছে sin x প্লাস cos x, নিচেও থাকছে sin x প্লাস cos x। তো সেখান থেকে আমরা লিখতে পারি 1, কারণ উপর নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 1 dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x, যেহেতু আমরা x হিসাবে ইন্টিগ্রেশন করছি, প্লাস c। এখন অনেকেই আবার ব্যাখ্যা এরকম দিয়ে থাকে যে 1, তো 1 এখানে আমি যদি না লিখি তাহলে কি লিখতে হতো, এখানে 1 লেখা হতো না লেখা হতো, এখানে dx লিখতে হতো। তো এখানে কিন্তু আমরা 1 কে ইন্টিগ্রেশন করছি না, আমরা dx কে ইন্টিগ্রেশন করছি, তাই না? অনেকে এইভাবে ব্যাখ্যা করে dx কে ইন্টিগ্রেশন করলে সেই ক্ষেত্রে এই d আর এই ইন্টিগ্রেশন চিহ্নটা কেটে যায়, আর সেখান থেকে x থাকে। বিষয়টা কিন্তু সেটা না, সেটা হচ্ছে এই 1 থেকে কিন্তু আমরা x টা পাচ্ছি, আমরা এই dx আর এই ইন্টিগ্রেশন চিহ্নটা কিন্তু কাটে না, আমরা এই x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করে x টা পাই। তো এটা সবসময় মাথায় রাখবেন যে এটা কখনো কাটে না, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করে আমরা x টা পাই। তো পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে tan স্কয়ার x, tan স্কয়ার x কে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা sin স্কয়ার sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করতে পারি, বাট tan স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, tan x কে ইন্টিগ্রেশন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই tan স্কয়ার x টাকে আমাদের হচ্ছে sec স্কয়ার x এ কনভার্ট করতে হবে। আর আমাদের একটা সূত্র জানা আছে ত্রিকোণমিতিক সূত্র থেকে যে 1 প্লাস tan স্কয়ার x সমান সমান sec স্কয়ার x। তো সেই সূত্রের মাধ্যমে আমরা এখান থেকে লিখতে পারি যে tan স্কয়ার x সমান সমান sec স্কয়ার x মাইনাস 1, এবং এখানে সেই dx টা থেকে যাবে। আচ্ছা, এখন আমরা এই sec স্কয়ার x টাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই tan x মাইনাস এই 1 টাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই x প্লাস c। তো এটা হচ্ছে অ্যানসার। তো এর আগেরটাতে c দিয়েছিলাম, হ্যাঁ c দিয়েছিলাম, প্রবলেম নেই। তো এটা হচ্ছে অ্যানসার। এর পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে dx বাই 1 প্লাস sin x এর যৌগজ নির্ণয় করো, অর্থাৎ ইন্টিগ্রেশন নির্ণয় করো। তো এই আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ 1 প্লাস sin x এর কোনো সূত্র দিয়ে সেটাকে কিন্তু আমরা মানে লবে নিয়ে যেতে পারবো না। লব আর হর আকারে আছে, অর্থাৎ লব 1 আছে এবং হর আছে 1 প্লাস sin x। তো এটাকে কিন্তু আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে লব আকারে নিয়ে যেতে পারবো না, অর্থাৎ হরে কিছু থাকবে না এরকম কোন আকার আমরা কিন্তু তৈরি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আর কি, এটার যে অপোজিট অর্থাৎ 1 প্লাস sin x আছে, আমরা 1 মাইনাস sin x দ্বারা উপর নিচে গুণ করব। আর উপর নিচে যদি আমরা গুণ করি তাহলে নিচে কিন্তু আমরা পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। সেখান থেকে আমরা লিখতে পারবো 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার x, এবং সেখান থেকে লিখতে পারবো যে 1 মাইনাস sin স্কোয়ার x, আর 1 মাইনাস sin স্কোয়ার x সমান সমান লিখতে পারি cos স্কোয়ার x। তো সেখান থেকে আমরা সেটাকে cos স্কোয়ার x থেকে উপরে তুলে নিয়ে যেতে পারবো। তো সেটা দেখে কিভাবে করা যায়, তো আমরা এটার অপোজিট দ্বারা গুণ করব উপর নিচে, তাহলে এখানে 1 মাইনাস sin x দ্বারা গুণ করলাম, নিচে হলো 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। এবং এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এখানে dx আছে। তো এখন আমাদের নিচে আমরা কি করে লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin x এবং নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার x dx।
তো নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান কি লিখতে পারি কজ স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স রেখে দিলাম এবং এখানে লিখতে পারি যে cos স্কয়ার x dx। এই cos স্কয়ার x টাকে আমি একবার 1 এর নিচে দেব আর একবার sin x এর নিচে দেব, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে 1 এর নিচে যদি cos স্কয়ার x টা যায় তাহলে কি লিখতে পারি 1 cos স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস এই যে মাইনাসটা, এবার sin এর নিচে একবার cos দেব আর একবার 1 এর নিচে cos দেব, অর্থাৎ cos এখানে দুইটা আছে, sin এর নিচে যদি আমরা cos দিই তাহলে tan লিখতে পারি, তাহলে tan x এবং আরেকটা cos থেকে যায়, তাহলে সেটাকে যেহেতু এখানে কিছু নেই তাহলে 1 এর নিচে দেব, তাহলে 1/cos x সমান sec x। তাহলে এখান থেকে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে পাই tan x মাইনাস tan x into sec x ইন্টিগ্রেশন করলে পাই আমরা sec x plus c। তো এই ছিল এটার সমাধান। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের আর কোনো প্রবলেম নেই, আমাদের 10 এতে এগুলো প্রবলেমই ছিল। তো এই প্রবলেমগুলো করলে মনে হয় না যে আপনাদের আর 10 এতে আর কোনো প্রবলেম থাকবে। সো প্র্যাকটিস করুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ইন্টিগ্রেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।